ওয়েলকাম টু অল অফ ইউ। এর আগের ক্লাসগুলোতে আমরা ওভারহেড লাইনের কন্ডাক্টর সাপোর্ট এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নতুন কিছু আইটেম আলোচনা করতে চাইছি। যেমন প্রথমে আমরা আজকে আলোচনা করব ক্রস আর্ম। এই ক্রস আর্ম ব্যাপারটা কি, এটা তোমরা পুরোনো ক্লাসগুলোতে কিছুটা শিখেছো, যে টাওয়ার বা পোলের যেটা মেন বডি, মূলত সেখানে কিন্তু কন্ডাক্টরটাকে লাগানো হয় না, তার সঙ্গে একটা ক্রস আর্ম থাকে, যে ক্রস আর্মটা মেন পোল বডির সঙ্গে বা টাওয়ার বডির সঙ্গে হরাইজন্টালি ক্রস ওয়েতে থাকে, সেই জন্য এটাকে ক্রস আর্ম বলে। এবং ওই ক্রস আর্মগুলোতে ইনসুলেটর লাগানো হয় এবং সেই ইনসুলেটর থেকে কন্ডাক্টরটাকে টাঙানো হয়। তাহলে এই ক্রস আর্মগুলোর কাজ হচ্ছে মেনলি দুটো কন্ডাক্টরের মধ্যে যে স্পেসিং সেটাকে বজায় রাখা, অর্থাৎ একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরের যে দূরত্ব সেটাকে মেনটেন করা, অ্যাট দ্য সেম টাইম কন্ডাক্টরের সঙ্গে পোল বডির যে মিনিমাম ক্লিয়ারেন্স সেটাকেও মেনটেন করা। তাহলে প্রথমে আমরা লিখি ক্রস আর্ম। এই ক্রস আর্ম যেমন তোমরা লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন লাইনে দেখতে পাবে পোলগুলোতে, ঠিক সেই রকম হাই টেনশন লাইনেও কিন্তু তোমরা ক্রস আর্ম দেখতে পাবে। তাহলে ক্রস আর্মের ফাংশনটা কি সেটা একটা লিখে রাখো তোমরা, লিখে নাও। ক্রস আর্মের ফাংশন হলো টু কিপ দ্য কন্ডাক্টরস at safe distance from each other. To keep the conductors at safe distance from each other and also from the body of support. এটা হলো ক্রস আর্মের মেন ফাংশন। এখন হাই টেনশন লাইনে ক্রস আর্ম গুলো কেমন থাকে সেগুলো আমরা যখন আগের দিন পোল এঁকে তোমাদের দেখিয়েছিলাম, ডবল সার্কিট লাইন, সিঙ্গেল সার্কিট লাইন, সেখানে তোমরা কিছুটা শিখতে পেরেছো। আজকে আমি যেটা তোমাদের মূলত দেখাবো সেটা হলো লো ভোল্টেজ লাইনে কি ধরনের ক্রস আর্ম আমরা ইউজ করে থাকি। লো ভোল্টেজ লাইনে মূলত 4 ধরনের ক্রস আর্ম ইউজ হয়। এই ধরনের ক্রস আর্ম খুব পপুলার ক্রস আর্ম, তোমরা এটা দেখেছো। এরকম ক্রস আর্ম, এবং এখানে ইনসুলেটর গুলো পড়া হয়। মূলত সিঙ্গেল ফেজ লাইনে এই ধরনের ইনসুলেটর পড়ানো যেতেই পারে। এদিকে হয়তো একটা মেন ফেজ তার গেল, এদিকে একটা নিউট্রাল তার গেল। গ্রামীণ এলাকাতে এই ধরনের জায়গাতে মানে এই ধরনের ক্রস আর্ম তোমরা দেখতে পাবে। আবার যদি 3 ফেজ লাইন হয় সেক্ষেত্রে ভার্টিক্যালি এর নিচে আর একটা এই ধরনের ক্রস আর্ম থাকতে পারে। এর পাশাপাশি আর কি ধরনের ক্রস আর্ম ইউজ হয় সেগুলো আমি একটু এঁকে দেখাচ্ছি। অনেক সময় শহরাঞ্চলের দিকে এই রকমের ক্রস আর্মও দেখা যায়। যদিও আমাদের ইন্ডিয়ান কন্ডিশনে এই ধরনের ক্রস আর্ম একটু আনকমন, বিদেশে এই ধরনের ক্রস আর্ম বেশি ইউজ হয় লো ভোল্টেজ লাইন। এছাড়াও তোমার ভি টাইপের একটা ক্রস আর্ম কখনো কখনো দেখতে পাবে।
এরকম টাইপের ক্রস আর্মও দেখা যায়। এর বাইরে যেগুলো তোমার স্ট্রিট লাইটের জন্য যে স্টিল টিবিউলার পোল ব্যবহৃত হয়, সেখানে এক ধরনের জিগজ্যাগ টাইপ ক্রস আর্ম ইউজ হয়। স্টিল টিবিউলার পোলগুলো তোমরা জানো যে এগুলোর উপরের পোর্শনটা একটু ট্যাপার্ড হয়, এবং তারপরে যত নিচের দিকে যেতে থাকবে তুমি ততই এগুলোর ক্রস সেকশন বাড়তে থাকবে এরকম ভাবে। এরকম একটা ক্রস আর্ম অনেক সময় ইউজ হয়। তাহলে এই বিভিন্ন ধরনের ক্রস আর্মের চেহারাগুলো তোমরা দেখতে পেলে, তোমরা যখন রাস্তাঘাটে হাঁটবে তখন এই ক্রস আর্ম কেমন হয় একটা পোলে, সেগুলো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে যে ক্রস আর্মগুলো ডিজাইনগুলো ঠিক দেখতে কেমন হয়। এর পাশাপাশি ওভারহেড লাইনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো গাই ওয়্যার আর স্টে ওয়্যার। গাই ওয়্যার অথবা স্টে ওয়্যার দুটোই আসলে একই জিনিস, দুটো ভিন্ন ভিন্ন নাম। এই ধরনের তার তোমরা দেখতে পাবে যদি কোনো একটা জায়গায় পোল ধরো হঠাৎ করে যেতে যেতে বেঁকে গেছে, মানে একটা শার্প অ্যাঙ্গেল যদি নেয়, রাস্তাটা বেঁকে গেছে যে কারণে পোলগুলোকে বাঁকাভাবে বসাতে হয়েছে, মানে ধরো যে সোজা যেতে যেতে হঠাৎ করে রাস্তাটা কাট করে গেছে, সেই জায়গাতে যে পোলটা আছে সেখানে জেনারেলি তারের টেনশনটা বেশি থাকে। সেক্ষেত্রে ওই পোলের সঙ্গে একটা মোটা তার, জিআই তার, সেটাকে নিয়ে এসে আমাদের গ্রাউন্ডে বসাতে হয়। ওই তারটাকে বলা হয় গাই ওয়্যার। এবং যদি দেখা যায় কোনো একটা পার্টিকুলার পোলে তোমার পোলটা একটা ডেড এন্ডে বসানো আছে, ডেড এন্ড মানে হয়তো কোনো একটা গলিতে তুমি ঢুকে গেছো, যে গলিটাতে ওটা একদম লাস্ট বাড়ি, মানে তারপরে আর পোলটা নেই, মানে ওইটাই লাস্ট পোল, তো এটাকে টার্মিনাল পয়েন্ট বলে। এই টার্মিনাল পয়েন্টে যে পোলগুলো থাকে সেগুলোতে টেনশন একটু বেশি থাকে তাদের। সেদিক থেকে যে মানে তোমার যেদিক থেকে তারটা গেছে, ধরো এদিক থেকে তার গেছে গিয়ে পোলটা এখানে শেষ হয়ে গেল, তখন সেই পোলের ওই উল্টো দিকে একটা এরকম গাই ওয়্যার পড়াতে হবে, এইটাকে গাই ওয়্যার বলে। তাহলে গাই ওয়্যার জেনারেলি কোন কোন জায়গায় লাগাতে হবে? সব পোলে কিন্তু গাই ওয়্যার থাকে না, মূলত থাকবে দুটো জায়গায়। একটা হচ্ছে যে যেখানে দেখবে যে টার্মিনাল পয়েন্ট মানে লাস্ট পোল, এরপরে আর কোনো পোল নেই, সেখানে থাকবে। আর একটা হচ্ছে যে যেখানে তুমি দেখবে লাইনটা বেন্ড করে গেছে, একটা শার্প অ্যাঙ্গেলে লাইনটা বেন্ড করে গেছে, সেই সব জায়গাতে তুমি ওই টেনশনটাকে মোকাবিলা, তারের যে টেনশন, যাতে যদি পোলটা উল্টে না যায়, তার জন্য উল্টো দিকে একটা গাই ওয়্যার দিয়ে ওটাকে ফিক্স করা থাকে। এখন এই গাই ওয়্যারে বিভিন্ন রকম ডিজাইন হয়, এবং গাই ওয়্যার যে অ্যাঙ্গেলটা তৈরি করে পোলের সঙ্গে, সেই অ্যাঙ্গেলটা মোটামুটি ভাবে একটা তার রেঞ্জ আছে। সেই রেঞ্জটা হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে। নর্মালি এটা যদি জায়গার কোনো অভাব না থাকে তাহলে 45 ডিগ্রি রাখলে মোটামুটি ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে গাই ওয়্যারটা বসানোর মতো সাফিসিয়েন্ট জায়গা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে এটাকে মিনিমাম 30 ডিগ্রি পর্যন্ত করা যেতে পারে। এখন আমি তোমাদের কতগুলো গাই ওয়্যারের ডিজাইন এঁকে দেখাচ্ছি যে কি কি ধরনের গাই ওয়্যার জেনারেলি হয়। যদি ধরো স্টিল টিবিউলার পোল হয়, এরকম টাইপের পোল জেনারেলি এগুলো স্ট্রিট লাইটের ক্ষেত্রে আমরা ইউজ করি, বা কোনো ক্যাম্পাস লাইটিং এর ক্ষেত্রে। এই ভেতরটা কিন্তু হলো, এটা সলিড না, স্টিলের তৈরি একটা পোল। এবং এখানে এইরকম জায়গাতে একটা ক্ল্যাম্প থাকে, সেই ক্ল্যাম্প থেকেই অ্যাকচুয়ালি তারটা শুরু হয়। তারটা শুরু হয়ে কিছুটা আসার পরে এখানে একটা ইনসুলেটর থাকে, খেয়াল করে দেখবে, এই ইনসুলেটরটাকে বলে গাই ইনসুলেটর। এবং এই তারটা সোজা চলে আসে, চলে আসার পরে এই যে এরকম জায়গাতে একটা এরকম বেন্ড থাকে, এবং এটাকে এই তারটাকে ধরে রাখার জন্য এখানে একটা এরকম অংশ থাকে। তারপর এটা এসে এখানে একটা প্লেট দিয়ে এটাকে মাটির তলায় পুঁতে দেয়। এটা ধরো মাটির তলায় ঢুকে গেছে, এইরকম এরকম একটা গর্ত করা হয়, গর্ত করে সেই জায়গাটাকে কংক্রিট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এইটাকে আমরা গাই ওয়্যার বলি। তাহলে এখানে কি কি জিনিস আছে?
এইটার সঙ্গে বাঁধার জন্য এখানে একটা এরকম তার জড়ানো থাকে, এইখানে তুমি একটা এরকম তার জড়ানো দেখতে পাবে, এদিকেও থাকে এদিকেও থাকে তার জড়ানো। এবং এইগুলোর কোনটা কি নাম সেটা তোমাকে একটু জানতে হবে। এই তারটা কিন্তু তোমার গ্যালভানাইজড আয়রন তার, একটু বেশি ক্রস সেকশনের মোটা তার। এবং এই যে এটা যে মেন পোল বডিটা, এইটাকে বলা হয় স্টে ক্ল্যাম্প। এটা হলো গাই ওয়্যার বা স্টে ওয়্যার। এই যে যেটা তোমার তার জড়ানো আছে এটাকে বলে স্প্লিসিং, SPLICING, স্প্লিসিং। এইটা হলো গাই ইনসুলেটর। এই গাই ইনসুলেটরের ডিজাইনটা তোমরা একটু খেয়াল করবে, এটা একটা অদ্ভুত শেপের ডিজাইন দেখতে। এইটা হলো স্টে বো, BOW। এটা হচ্ছে আরেকটা স্প্লিসিং। এটা একটা মেটাল প্লেট। এই হলো মোটামুটি তোমার এই নিচের যে এই অংশটা, এটা কিন্তু একটা রড টাইপের, এটা কিন্তু কোনো তার নয়। মানে এই স্প্লিসিং এর পর থেকে, এই বোর পর থেকে যে অংশটা মাটিতে ঢুকে গেছে, এটা কিন্তু একটা রড। এই রডটাকে বলা হয় MS রড, মাইল স্টিল রড, MS রড। এবং এই স্টে ওয়্যারটা এসে যেখানে ঢুকে গেছে বইয়ের মধ্যে, সেই জায়গাতে দেখবে এরকম একটা গোল মতো অংশ থাকে, ওইটাকে বলে থিম্বল, THIMBL, থিম্বল। তাহলে পুরো ডিজাইনটা বুঝতে পারলে কোনটাকে কি বলে। মোটামুটি ভাবে এই মাটি থেকে এই যে ইনসুলেটরটা, এই ইনসুলেটরের উচ্চতা মোটামুটি ভাবে তুমি ধরে নিতে পারো 10 ফুট বা তারও বেশি থাকে। মিনিমাম 10 ফুট রাখতেই হবে, তার থেকে বেশি থাকলে ভালো। এবং এটা এই ইনসুলেটরটা দেওয়ার যেটা উদ্দেশ্য সেটা হলো যে বাই চান্স যদি কোনো কারণে এই উপরের অংশটাতে কারেন্ট চলে আসে, ধরো ইনসুলেটর ফেল করে গেল, ইনসুলেটর ফেল করে যাওয়ার ফলে ক্রস আর্মের মধ্যে দিয়ে তার এই স্টে ক্ল্যাম্পে চলে এলো কারেন্টটা আসার পরে এই তারটাকে কন্ডাক্টিং হয়ে গেল, এই তারের মধ্যে কারেন্ট চলে এলো। তখন যদি নিচে কেউ হাত দিয়ে থাকে এই অংশ, এই টোটালটাই তো কন্ডাক্টিং, অনেক সময় কেউ হাত দিতেই পারে এই জায়গাতে, তখন কিন্তু দেখা যাবে যে সে শক খেয়ে যাবে। তো সেই ব্যাপারটা থেকে আমরা প্রোটেকশন দেওয়ার জন্য আমরা এখানে ইনসুলেটরটা ইউজ করি। তাহলে ইনসুলেটরটাকে এমন জায়গায় রাখতে হবে যাতে সেটা মানুষের নাগালের বাইরে থাকে, মানে ওই পোর্শনটাতে কারেন্ট এলেও মানুষ যেন সেটাতে শক না। সেই জন্য এই ইনসুলেটরটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এই ইনসুলেটরের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি, কারণ দুদিক থেকে যে টানটা দেওয়া থাকে তাতে ইনসুলেটরটা কিন্তু ফেটে যায়, যার ফলে এটা একটু অন্য ধরনের ডিজাইনের একটা ইনসুলেটর। এই ইনসুলেটর তোমরা পারলে রাস্তাঘাটে যদি কোথাও দেখো একটু খেয়াল করবে ডিজাইনটা কিরকম, কিভাবে পড়ানো আছে তারগুলো ইত্যাদি। অনেক সময় পোল যে একটাই পোল থাকবে এমন কোনো কথা নেই, কোনো জায়গায় তোমরা দেখেছো যে এইচ আকারের পোল থাকে, মানে দুটো পোলকে পাশাপাশি বসানো হয়। বিশেষ করে যে জায়গাগুলো জাংশন পয়েন্ট, সেই সব জায়গাতে এরকম এইচ আকারের পোল থাকে। ধরো এইদিকে একটা পোল আছে, এইদিকে একটা পোল আছে, এইচ আকারের পোল, এবং এখানে একটা ক্ল্যাম্প বসানো হয়, এই পোলে একটা ক্ল্যাম্প বসানো হয়, এবং তাদেরকে আবার নিজেদের মধ্যে যুক্ত করা হয়। যুক্ত করে এখান থেকে তুমি ইনসুলেটর দিয়ে, যেরকম গাই ফিট করে গাই ওয়্যার, সেরকম রড দিয়ে, মেটাল প্লেট দিয়ে তুমি এটাকে ফিক্স করে দিবে। এইটা হচ্ছে এইচ আকারের পোলের গাইয়ের ডিজাইন। এছাড়া আরো বেশ কিছু গাই ওয়্যারের ডিজাইন আমি তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো এটা একটা সিঙ্গেল পোল, এবং সেই পোলের উপরে এখানে একটা ক্ল্যাম্প থাকে,
এবং মাঝে একটা বড় ক্ল্যাম্প থাকে, এরকম বড় ক্ল্যাম্প থাকে, এবং সেই বড় ক্ল্যাম্পটাকে ধরে রাখার জন্য এখানে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, এটা এই ক্ল্যাম্পটাকে সাপোর্ট দেয়। এবং এখান থেকে যে তারটা আসে, মানে এটা গাইওয়ারের ওটাকে ইনসুলেটর দিয়ে আলটিমেটলি এটাকে বো দিয়ে মাটিতে নামিয়ে দেওয়া। এরকম স্ট্রাকচারও কিন্তু অনেক সময় থাকে, যদি বেশি জায়গা না পাওয়া যায়, যে এতটা টান দেওয়ার মতো জায়গা পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে একটা এক্সট্রা ক্ল্যাম্প দিলে তোমার এটা কিন্তু অনেক সলিড ভাবে থেকে যাবে। এটা গাই ইনসুলেটর, এটা হচ্ছে বো। অনেক সময় কিছু কিছু পোলে অ্যাডিশনাল টেনশন যদি থাকে, যে সেখানে হয়তো মাটিটা একটু ভরাট মাটি, মানে যে কোনো সময় তোমার পোলটা উল্টে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা পুকুরের পাড়ে হয়তো কোনো পোল বসানো হয়েছে, বা নতুন ভরাট মাটি যেখানে দেওয়া হয়েছে সেই জায়গায় পোল বসানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডবল গাই ওয়্যার ইউজ করতে হতে পারে। ধরো এখানে একটা গাই ওয়্যার দিলাম, প্রত্যেকটা ওয়্যারই কিন্তু আলাদা আলাদা ইনসুলেটর দিতে হবে। এইভাবে কিন্তু আমরা ডবল গাই ওয়্যার সেট করতে পারি, এবং এদের দুটো পৃথক পৃথক বো থাকে। ধরো এর একটা আলাদা, এর একটা আলাদা, এবং তারা যখন এখানে এসে মাটিতে ঢোকে তখন তারা একটা সিঙ্গেল প্লেটের মধ্যে এসে জয়েন হয়। এরকম ডিজাইন, এরকম ডিজাইনও কিন্তু তুমি দেখতে পাবে। আর যদি দেখা যায় যে বো ফিট করার ক্ষেত্রে জায়গা একদমই পাওয়া যাচ্ছে না, বিশেষ করে খুব ক্রাউডেড সিটি বা খুব জনবসতিপূর্ণ এলাকা যদি হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় গাই ওয়্যার ফিট করার ক্ষেত্রে সাফিসিয়েন্ট জায়গা পাওয়া যায় না। তখন কি করতে হয়, তখন তোমার পোলটাকে বসিয়ে ধরো পোলে ক্ল্যাম্প বসালে, এরকম একটা বড় ক্ল্যাম্প তুমি দিলে, তারপর এটাকে বসিয়ে যখন টান দিচ্ছ তুমি, এই টানটা তুমি এই ভেতর দিকেও দিতে পারো। এরকম ভাবেও কিন্তু বসানো যেতে পারে। এরকম স্ট্রাকচারও কিন্তু তোমরা কোনো কোনো জায়গায় দেখতে পাবে। সেক্ষেত্রে এই ক্ল্যাম্পটা একটু বেশি বড় থাকে, যাতে টানটা খুব ভালোভাবে থাকে। মানে যদি জায়গা কম পাওয়া যায়, যে এখানে এতটা জায়গা পাওয়া যাচ্ছে না এটাকে টান বাড়া, তখন এই ধরনের স্ট্রাকচার আমরা ইউজ করে থাকি। তাহলে অনেকগুলো গাই স্ট্রাকচার তোমরা দেখতে পেলে। আচ্ছা, এরপরে আমরা যেটা বলতে চাইছি যে কন্ডাক্টর কনফিগারেশন, মানে কন্ডাক্টর যে তুমি বসাবে ওভারহেড লাইনে, তার কনফিগারেশন কি কি হতে পারে। কন্ডাক্টর কনফিগারেশন, কন্ডাক্টর কনফিগারেশন মূলত 4 প্রকারের হয়। একটা হলো হরাইজন্টাল কনফিগারেশন, একটা হলো ভার্টিক্যাল কনফিগারেশন, 3 নম্বর হলো ট্রায়াঙ্গুলার বা ডেল্টা টাইপ কনফিগারেশন, আর একটা হলো এল টাইপ বা এল শেপেড কনফিগারেশন। এই 4 রকমের কনফিগারেশন তুমি দেখতে পাবে। হরাইজন্টাল কনফিগারেশন, ধরো যদি তোমার লো ভোল্টেজ লাইন, ধরো লো ভোল্টেজ লাইনে আমরা যদি এরকম করি যে এটা পোল, একদম টপ মোস্ট পয়েন্ট দিয়ে আমরা ক্রস আর্মটাকে পাস করিয়েছি, এবং সেখানে আমরা এরকম ইনসুলেটরগুলোকে বসিয়েছি, 3টে ফেজের 3টে ইনসুলেটর, 3 ফেজ লাইন। ধরো তাহলে এই যে কনফিগারেশন, তার মানে কি তারগুলো মানে হরাইজন্টালি যাচ্ছে, একই প্লেনে 3টে হরাইজন্টাল তার যাচ্ছে। এটা যদি লো ভোল্টেজ লাইন হয়। আবার হাই ভোল্টেজ লাইন যদি হয়, তাহলে এই ধরনের হরাইজন্টাল কনফিগারেশন তুমি দেখতে পাবে। সেই টাওয়ারও তোমাদের আমি এঁকে দেখিয়েছিলাম, ধরো এইরকম ডিজাইনের টাওয়ার। সেখানে ধরো এখানে একটা ইনসুলেটর দিয়ে তার যাচ্ছে, এখানে মাঝখানে একটা ইনসুলেটর চেন দিয়ে তার যাচ্ছে, আবার এখানে এরকম যাচ্ছে। এটা কিন্তু হরাইজন্টাল কনফিগারেশন, এটা হাই টেনশন লাইনের ক্ষেত্রে। আবার এখানে এই কন্ডাক্ট, এই যে চেনটা দেখছো তুমি ইনসুলেটর চেন, এটা যদি সুইং
না করে বা সুইং করলে একটা অসুবিধা হতে পারে, তারগুলো খুব পোলের কাছাকাছি চলে আসতে পারে, সেক্ষেত্রে ফ্ল্যাশিং এর একটা চান্স আছে। সেই জন্য অনেক সময় এই দুদিক থেকে ইনসুলেটর চেন ইউজ করা হয়, এদিকে থেকে একটা, এদিক থেকে একটা, তারপর এখানে এসে তারা মিট করার পরে এদিক থেকে কন্ডাক্টরটাকে পাস করানো হয়। এতে কিন্তু এটা মুভ করতে পারে না, এরকম স্ট্রাকচারও তুমি কোনো কোনো জায়গায় দেখতে পাবে। তাহলে এটাকে আমরা বলি হরাইজন্টাল কনফিগারেশন। আর ভার্টিক্যাল কনফিগারেশন তো খুবই পপুলার, বিশেষ করে হাই টেনশন লাইনে ভার্টিক্যাল কনফিগারেশন তোমরা দেখেছো, এবং তোমাদের পাড়াতে যে লো ভোল্টেজ লাইনগুলো আছে সেখানেও তোমরা এই ধরনের কনফিগারেশন দেখেছো। ধরো এরকম একটা পোল, সেই পোলে তুমি এখানে একটা ক্রস আর্ম বসিয়েছো, এরকম ক্রস আর্ম, এরকম ক্রস আর্ম, এরকম তিনটে ক্রস আর্ম, এবং সেখানে তিনটে তার এরকম যাচ্ছে, এবং তার উপর দিয়ে এরকম তিনটে, তাহলে এটা ভার্টিক্যালি যাচ্ছে। এই ভার্টিক্যাল কনফিগারেশন কিন্তু খুব পপুলার কনফিগারেশন, এবং এই ধরনের ডিজাইন তোমরা তো হাই টেনশন লাইনেও দেখি। হাই টেনশন লাইনেও এই যে স্ট্রাকচার ডবল সার্কিট লাইন যদি হয়, মানে একটা সার আমি ওদিক টানছি না, তাহলে এখানে যে তারগুলো আছে এটা তো ভার্টিক্যাল স্প্লেসিং আছে, এটা ভার্টিক্যাল কনফিগারেশন করে। আবার যদি ধরো তোমার ট্রায়াঙ্গুলার কনফিগারেশন হয়, বিশেষ করে লো ভোল্টেজ লাইনে এই ধরনের ট্রায়াঙ্গুলার কনফিগারেশন দেখতে পাই। ধরো এখানে টপ মোস্ট পয়েন্টে আমরা একটা ক্ল্যাম্প দিয়ে এখানে একটা ইনসুলেটর ফিট করেছি, আর এখানে দুটো, এখানে একটা ক্রস আর্ম লাগিয়ে আমরা এখানে একটা ইনসুলেটর লাগিয়েছি, এখানে একটা ইনসুলেটর লাগিয়েছি, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। এইটাকে আমরা ডেল্টা টাইপ বা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গুলার কনফিগারেশন বলতে পারি। এরকম স্ট্রাকচারও তুমি হামেশাই দেখতে পারো। আর এক ধরনের স্ট্রাকচার বিশেষ করে সিঙ্গেল সার্কিট হাই টেনশন লাইনে দেখা যায়, যেটাকে আমরা বলে থাকি এল স্ট্রাকচার। এই এল স্ট্রাকচারের ডিজাইন, এল স্ট্রাকচার মানে হলো যে সিঙ্গেল সার্কিটে যেমন ধরো এইদিকে একটা ক্রস আর্ম আছে, এখানে একটা এরকম ক্রস আর্ম আছে, আবার এখানে একটা এরকম ক্রস আর্ম আছে, তার মানে এইটাকে আমরা এল ডিজাইন বলতে পারি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এল স্ট্রাকচার। এরকম স্ট্রাকচারের ডিজাইনও তোমরা দেখতে পাবে। এরপরে আমরা যেটা আসছি কন্ডাক্টর স্পেসিং, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কন্ডাক্টর স্পেসিং মানে একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরের দূরত্ব কেমন থাকবে, এই দূরত্ব কতটা থাকবে, কত মিটার থাকলে ঠিক হবে, সেটা ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে। যত ভোল্টেজ লেভেল বেশি হবে ততই কিন্তু এই দূরত্বটাকে তোমাকে বাড়াতে হবে। এবং সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তার একটা টাঙানোর পর সেই তারটা কিন্তু যে অবস্থাতে তুমি টাঙালে সেই অবস্থাতে সেইখানেই থাকবে তা নাও থাকতে পারে। বিশেষ করে যখন খুব জোর ঝড় দেবে তখন টোটাল তারটা কিন্তু একটু সুইং করে, এই সুইংটা ম্যাক্সিমাম 45 ডিগ্রি হতে পারে, এবং সেক্ষেত্রে তারটা আরো পোলের কাছাকাছি চলে যেতে পারে। এই জায়গাটা ভেবে কিন্তু তোমাকে স্পেসিংটা করতে হবে। অর্থাৎ যখন খুব জোর ঝড় দেবে তখন টোটাল তারটা এরকম দুলতে থাকে, এই দুলতে গিয়ে সে ম্যাক্সিমাম কতটা দুলতে পারে, কতটা তুমি অ্যালাউ করবে। এমন তো হলে হবে না যে তারটা গিয়ে পোলে ঠেকে গেল, তাহলে তো শর্ট সার্কিট হয়ে যাবে, কারণ পোলটা তো আট করা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নেবো যে এমন ভাবে ওটাকে বসাতে হবে যে তারটা যতই দুলুক না কেন ম্যাক্সিমাম ওটা 45 ডিগ্রি অব্দি যেতে পারে, বেন্ড করতে পারে টুয়ার্ডস দ্য পোল। এবং সেই সময়ে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা যেন মিনিমাম একটা ডিস্টেন্স থাকে, যাতে সেই সময় ফ্ল্যাশিংটা না হয়। এইটা বজায় রেখে তোমাকে কিন্তু স্পেসিংটা ঠিক করতে হবে। আর স্পেসিং এর একটা ফর্মুলা আছে ঠিকই, কিন্তু সবসময় যে ফর্মুলার উপর বেস করেই সবকিছু হচ্ছে তা নয়। একটা এম্পিরিক্যাল ফর্মুলা অনেক সময় বইয়ে দেওয়া থাকে এরকম, যে রুট এস বাই ভি বাই 150 এরকম একটা জিনিস দেওয়া থাকে। এখন এখানে এই এসটা হচ্ছে স্যাগ তো জানো তোমরা, যে তারটা যতটা এরকম ঝুলছে, যেটা এটা মানে ধরো এখানে ইনসুলেটরে বাঁধা আছে, এখানে ইনসুলেটরে বাঁধা আছে, দুটো পোল, সেই এই দুটো পয়েন্টকে যদি যুক্ত করি সেখান থেকে তারের যে মিনিমাম পয়েন্ট এইটাকে আমরা স্যাগ বলি, তারটা কতটা ঝুলে গেছে ম্যাক্সিমাম, সেইটাকে যদি এস বলি। আর এই ভোল্টেজটা হচ্ছে তোমার লাইন ভোল্টেজ ইন কিলো ভোল্ট। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে তোমার স্পেসিং এর ফর্মুলা। এইরকম একটা ফর্মুলা বইয়ে লেখা থাকে, কিন্তু সবসময় এই ফর্মুলার উপর বেস করেই যে স্পেসিং করা হচ্ছে তা নয়, কারণ বিভিন্ন ভোল্টেজ লেভেলে অনেক সময় দেখা যায় যে ভোল্টেজ লেভেল ডিফার করে গেছে কিন্তু স্পেসিংটা একই আছে, এরকমও দেখা যায়। কিন্তু এই ফর্মুলা অনুযায়ী সেটা কিন্তু হওয়ার কথা ছিল। যাই হোক, মোটামুটি একটা কমন ফর্মুলা আমি তোমাদের বললাম। তবে প্র্যাকটিক্যালি যে সবসময় এই ফর্মুলার উপর বেস করে স্পেসিং ঠিক হচ্ছে সেটা নয়।
তোমাদের কিছু ডাটা আমি লিখে দিচ্ছি, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এগুলো পরীক্ষার জন্য নয়, জাস্ট কিছু জিনিস জানলে তোমাদের ভালো হয় যে কোন ভোল্টেজ লেভেলে কি ধরনের স্পেসিং থাকা উচিত দুটো তারের মধ্যে। তাহলে একটা ছক করো, এটা কিন্তু একদম আই যে রুল আছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি অ্যাক্ট, সেইখান থেকে আমি বলছি। তাহলে ভিএল লাইন ভোল্টেজ ইন কিলো ভোল্ট, আর নিচে একটা ছক করো, সেটা হলো স্পেসিং। এরকম একটা জিনিস আমি লিখে দিচ্ছি তোমাদের, সেইগুলো একটু তোমরা নোট ডাউন করো। প্রথমে তুমি এখানে ভোল্টেজ গুলো লেখো, যেগুলো কমন ভোল্টেজ। যেমন ধরো 0.4 কেভি মানে 400 ভোল্ট, তারপরের ভোল্টেজটা হচ্ছে 11 কেভি, তারপরে 33 কেভি, তারপরে ধরো তোমার 132 কেভি, 220 কেভি, 400 কেভি, 765 কেভি, এইরকম আমাদের দেশের এই ধরনের ভোল্টেজ ইউজ হয়। এবং মাঝে একটা আমি দিই, সেটা দিতে পারো তোমরা, সেটা হলো 66 কেভি। 66 কেভিটা আসলে খুব কম ইউজ হয়, ওই জন্য আমি এটা লিখিনি। এখন এখানে এই ডাটাগুলো একটু লিখে নাও তোমরা। এখানে যে মিনিমাম স্পেসিংটা দিতে হবে ইন মিটার, সেটা 0.2, এটা 1.2, এটা 2 মিটার। এগুলো কিন্তু সবই মিটারে বলছি আমি। এটা 3.5, এটা 6, এটা 11.5 এবং এটা 40। এবং লাস্টলি 66 এর জন্য 2.5। তাহলে এইটা একটা মোটামুটি স্পেসিং এর একটা চার্ট তোমাদের আমি দিলাম। ঠিক একইভাবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। গ্রাউন্ড ক্লিয়ারেন্স মানে নিশ্চয়ই বোঝো যে একদম মিনিমাম যে কন্ডাক্টর, ধরো ভার্টিক্যাল স্পেসিং আছে, একদম উপরে আর ফেজ, তারপর ওয়াই ফেজ, তারপর বি ফেজ, এরকম ভাবে ফেজগুলো আছে। তাহলে মিনিমাম যে কন্ডাক্টরটা, সেই কন্ডাক্টর থেকে গ্রাউন্ডের যে গ্যাপটা, সেইটাকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলি। এই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু ভোল্টেজ লেভেলের উপর ডিপেন্ড করে। যত ভোল্টেজ লেভেল বাড়ে ততই গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বাড়তে থাকে। এবং সেক্ষেত্রেও একটা রুল আছে, সেই রুলটা তোমাদের একটু জানতে হবে। সেটা হলো যে যদি দেখা যায় যে তারটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ক্লিয়ারেন্সটা একটু বেশি রাখতে হয়। কারণ রাস্তাতে অনেক সময় বাস যায় বা কোনো গাড়ি যায়, যার ছাদেতে কোনো লোক বসে থাকতে পারে, যার ফলে সেখানে ক্লিয়ারেন্সটা কমে যায়। সেই বিষয়টা খেয়াল রাখলে রাস্তার পাশে কিন্তু তোমাকে টাওয়ারগুলোকে বা পোলগুলো যেটা বসাবে তুমি, সেটা কিন্তু অনেক বেশি উঁচু করতে হবে। কিন্তু যেখানে রাস্তা নেই বা কমন জায়গা, ধরো মাঠ বা এরকম জায়গায়, সেখানে হয়তো বাস ট্রাক যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই জায়গাতে অতটা স্পেসিং না রাখলেও চলবে। তো এখানে আমি কতগুলো স্পেসিং তোমাদের আমি বলে দিচ্ছি, একটু লিখে নাও। অ্যালং দ্য স্ট্রিট যদি হয়, অ্যালং স্ট্রিট, অ্যালং স্ট্রিট আর নর্মাল জায়গা যেটা আদার এরিয়াস। এখানে একটা ছকে আমি কয়েকটা জিনিস তোমাদের লিখে দিচ্ছি। যেমন অ্যালং স্ট্রিটে ধরো 5.8, 6.1, 7, 8.4। আচ্ছা, এটা যেটা বললাম আমি, এখানে 765 জন্য কিন্তু আমি দিইনি। এখানে ভোল্টেজ লেভেলগুলো একটু লিখে নিতে পারো। প্রথমে হচ্ছে এটা 0.4, 11, এটা 33, এটা 66, 132, 220, 400। নর্মালি 765 জন্য আরো বেশি হবে। এবং এটা প্রায় 10 মিটারের কাছাকাছি হবে। এগুলো কিন্তু সবাই মিটার। এই ডাটাগুলো আমি একবার তোমাদের বলে দিই, ভালো করে দেখে নাও। 0.4 কেভি মানে 400 ভোল্ট, সেখানে মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে অ্যালং স্ট্রিট 5.8 মিটার। এবং সেম গ্রাউন্ড ক্লিয়ারেন্স তুমি 11 কেভিতেও রাখতে পারো। 11 কেভিতে যদিও আমরা অনেক সময় এক্সট্রা প্রিকশনের জন্য আরেকটু বেশি ক্লিয়ারেন্স রাখি। 33 কেভিতে এটা হচ্ছে 6.1, 66 কেভিতেও তাই।
132 কেভি তো 6.1 রাখলে চলে, এগুলো আই অ্যাক্ট বলছে, এবং এগুলো নর্মালি আই অ্যাক্টের থেকেও বেশি রাখা হয়। এবং এখানে 7 মিটার, এখানে 8.4 এবং এটা 10-এর বেশি। আদার এরিয়া যদি হয় তাহলে এই ভ্যালুগুলো একটু কমে যায়, যেমন এটা হয় 4.6, এটাও 4.6, এটা 5.2, 5.5। দেখতেই পাচ্ছ যে এই ভ্যালুগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু কম, কিন্তু হায়ার লেভেলে গিয়ে এইগুলো কিন্তু আর কমানো হয় না। মানে 132 কেভি আর অনওয়ার্ড যখন তুমি ইএইচভি সেকশনে চলে গেলে, তখন কিন্তু এই স্পেসিং গুলো অ্যালং স্ট্রিটেও যা আছে, তোমার আদার এরিয়াজেও তাই আছে। কারণ এই লাইনগুলো জেনারেলি অ্যালং স্ট্রিট থাকে না, তুমি দেখতে পাবে না যে তোমার শহরের মাঝে যে রাস্তা গেছে সেই রাস্তার পাশে একটা বড় 220 কেভি লাইন বসানো আছে, এরকম তুমি দেখতে পাবে না। সেগুলো জেনারেলি ফাঁকা জায়গা দিয়েই নিয়ে যাওয়া হয়, যার ফলে এই অ্যালং স্ট্রিটে এই কথাটা কিন্তু এদের ক্ষেত্রে খুব একটা প্রযোজ্য নয়। এটা আসলে এই 66 কেভি বা তার নিচে যদি হয় তাহলে ঠিক আছে। তাহলে এই ডাটাগুলো তোমাদের আমি মুখস্থ করতে বলছি না, জাস্ট একটা আইডিয়া পেতে বলছি যে ভোল্টেজ লেভেলটা বাড়ার সঙ্গে সঙ্গে যে স্পেসিং এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুটো বাড়ছে, এই জিনিসটা একটা আইডিয়া রাখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের এখানে জানতে হবে যে তোমার বিভিন্ন পোল যে বসাই, এই যে ধরো উডেন পোল বা স্টিলের পোল বা আরসিসি পোল বা টাওয়ার, এদের ক্ষেত্রে স্পেসিং কতটা হয়? স্পেসিং বলতে আমি স্প্যান লেন্থের কথা বলতে চাইছি, মানে দুটো সাপোর্টের মধ্যে কতটা গ্যাপ রাখা উচিত। এগুলো আমি পোল পড়াতে গিয়ে বলেছিলাম, সেখানে তোমাদের জাস্ট একটা আমি লিখে দিচ্ছি। উডেন পোলের ক্ষেত্রে মিনিমাম 30 থেকে 50, মানে এইরকম রেঞ্জে জেনারেলি স্পেসিংটা থাকে, এটা ম্যাক্সিমাম 60 অব্দি যেতে পারে। তারপরে যদি তুমি ধরো স্টিল পোল ইউজ করো, স্টিল টিবিউলার পোল, সেক্ষেত্রে আমরা 50 থেকে 80 অব্দি স্পেসিং ইউজ করতে পারি, মানে স্প্যান লেন্থটা, দুটো সাপোর্টের মধ্যে দূরত্বটা আমরা ইউজ করতে পারি। আবার যদি এটা আরসিসি পোল হয় তাহলে 80 থেকে তুমি 200 মিটার পর্যন্ত স্প্যান দিতে পারো। আর যদি এটা ধরো স্টিল টাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে 200 মিটার বা তার অ্যাবাভ, 200 মিটার অ্যান্ড অ্যাবাভ এই রেঞ্জে স্প্যান হতে পারে। আর আমরা বলেছিলাম যে যখন রিভার ক্রসিং হয়, রিভার ক্রসিং এর ক্ষেত্রে স্প্যান লেন্থটা কিন্তু একটা বিশাল গ্যাপ থাকে, কারণ রিভারের মাঝখানে সাপোর্টগুলো বসানোর ক্ষেত্রে একটু প্রবলেম থাকে, জায়গা পাওয়া যায়, যার ফলে ওখানে কম পোল বসিয়ে বা কম টাওয়ার বসিয়ে তোমাকে তারটাকে ক্যারি করতে হয়। সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্পেসিং হতে পারে 800 মিটার পর্যন্ত। 800 মিটার মানে কিন্তু ভেরি ভেরি লং স্প্যান। তাহলে এটাকে আমরা স্প্যান বলবো বেটার, যে দুটো পোলের মধ্যে যে দূরত্ব সেটা ম্যাক্সিমাম 800 মিটার পর্যন্ত হতে পারে। তাহলে স্প্যান লেন্থগুলো আমি লিখে দিলাম, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু তোমরা একদম মুখস্থ রাখবে। তাহলে আজকে আমরা অনেকগুলো জিনিস শিখলাম। প্রথমত ক্রস আর্ম শিখলাম, তারপরে স্পেসিং অফ দ্য কন্ডাক্টর, গাই ওয়্যার বলতে কি বোঝায়, তার ডিজাইন কেমন হয়, এবং আলটিমেটলি স্প্যান লেন্থের কি ডিফারেন্স বিভিন্ন ভোল্টেজ লেভেল। এই পুরো বিষয়গুলো তোমরা ভালো করে শিখে পড়ে আসবে, এবং নেক্সট ক্লাসে আমরা আরো যে অন্য বিষয়গুলো রয়েছে যেমন স্যাড ক্যালকুলেশন বা ইনসুলেটর ডিজাইন, এই জায়গাগুলোতে আমরা যাবো। তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা জানাবে। পাওয়ার সিস্টেম কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, বিশেষ করে এইগুলো তোমরা যখন রাস্তাঘাটে যাও তখন এগুলো একটু খেয়াল করে দেখবে। এটা আমি প্রত্যেক ক্লাসেই তোমাদের বলছি যে শুধুমাত্র বুকিস হয়ে পড়ে কিন্তু লাভ নেই, তোমাকে চোখ কান খোলা রাখতে হবে, এবং যা শিখছো সেগুলো তুমি আশেপাশের সঙ্গে ভেরিফাই করবে, যে যেগুলো পড়ছি আমরা সেগুলো দেখতে পেলে ভালো লাগে। এখানে যদি কিছু কনফিউশন থাকে তোমরা আমাকে জানাবে। আজকের ক্লাস এটুকুই থাক। থ্যাংক ইউ।